আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্টার্ট রেকর্ড স্টার্ট হয়েছে? জি ম্যাম। ওকে, তাহলে স্ক্রিনশট আমরা শুরু করি ক্লাসটা। বিগিনিং স্লাইড থেকে শুরু করি। কি ক্লাস করতে আসছে আজকে বলো তো, আমরা কি করব? ভূগোল দ্বিতীয় পত্র, মানব ভূগোলের সম্পর্কে ধারণা, বিষয়বস্তু, শাখা বর্ণনা ও মানব ভূগোলের পাঠের প্রয়োজনীয়তা ব্যাখ্যা। তারপর মানব ভূগোলের প্রধান রাজনৈতিক অঞ্চল সম্পর্কে বর্ণনা, তারপর বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, পরিচিতি এবং প্রশাসনিক অঞ্চল বর্ণনা, তারপর পৃথিবীর দেশ ও মহাদেশ ভিত্তিক মানচিত্র অঙ্কন এবং বাংলাদেশের মানচিত্রে প্রশাসনিক অঞ্চল প্রদর্শন করতে পারবে। আচ্ছা, আমি তাহলে তোমাদের একটা কাজ করি, যেহেতু তোমাদের গভর্নমেন্ট একটা ছুটি ভ্যাকেশনে যাচ্ছ, আমার মূলত আজকের স্বাভাবিক ক্লাস ছিল এটা কোনটা। আচ্ছা, তার আগে বলে আমাদের এই পঞ্চম 1 2 3 4 5 লেসন 5 কিন্তু শেষ হয়ে গিয়েছে। প্র্যাকটিক্যালের অংশ ছিল এটা, আমাদের প্র্যাকটিক্যাল করতে করতে আমাদের লেসন 5 শেষ হয়ে গিয়েছে। তারপরে লেসন 4ও শেষ হয়ে গিয়েছে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পরিচিতি। লেসন 5 অলরেডি আমরা রানিং, হ্যাঁ, ওই যে তোমরা মানচিত্র দিচ্ছ পরে পরে এগুলো, তাহলে 4 5 বুঝিয়ে দিয়েছি। তো আমরা তাহলে আজকে প্রথমটা করার কথা আর কি, মানব ভূগোলের ধারণা, ক্ষেত্র, বিষয়বস্তু, শাখা। তাহলে আমরা এক কাজ করি, 1 2 3 আমরা একেবারে যেটা পাই পাই করে 1 বাই 1 লাইন বাই লাইন বুঝবো, সেটা না করে আমরা প্রধান প্রধান জিনিসগুলো একটু আইডিয়া নিলে হবে কি, যেহেতু আমাদের একটা ভ্যাকেশন আসছে, এই তিনটা অর্থাৎ 1 2 3 লেসনে আমাদের আসলে কাজগুলো আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছো? হয়তো দিন শেষে তোমাদের মনে হবে মিস আমাদের কিভাবে ধরে ধরে না পড়িয়ে এটা আমাদেরকে একটু বুঝিয়ে হালকা বুঝিয়ে দিলে করলে হয়ে যেত, কারণ এগুলো তো থিওরিটিক্যাল। বুঝতে পেরেছো? এইখানে আবার দেখবা লেসন 3 তে একটু বুঝার বিষয় আছে, বুঝার না মানে একটু অ্যাসাইনমেন্টের বিষয় আছে, সে কারণে বলছি আমরা একেবারে তাহলে ধরে ধরে একেবারে কাকে বলে এটা তো তুমি খুব সহজেই বুঝো, তাই না? তারপরে ক্ষেত্র, বিষয়বস্তু ফার্স্ট পেপারে যেভাবে পড়িয়েছি সেভাবে, তারপরে শাখা বর্ণনা, শাখাগুলো তো বুঝছোই, খুব সহজেই বুঝো। তো আমি তাহলে তোমাদেরকে কিওয়ার্ডস গুলো ঠিক করে দিই, অর্থাৎ যে বলে না মানে কিছু কিছু শব্দ যেগুলো তোমাকে ব্রেইনে ক্লিয়ার করে দেওয়া লাগবে, সেগুলো ঠিক করে দিই। 1 2 3 তিনটা লেসনেরই ঠিক করে দিই, এবং এইটা করতে গিয়ে আমরা কি কাজ পাচ্ছি সেটা একটু দেখি, তাহলে আমরা বাড়ির কাজটা পেয়ে যাব। ধন্যবাদ তোমরা ভ্যাকেশনের জন্য আমাকে বলাতে। দেখো, মানব ভূগোলের সংজ্ঞা কি বলেছে? মানব ভূগোল হলো পৃথিবী তার অধিবাসীদের সমাজীয় বর্ণনা। হ্যাঁ, সমাজীয় বর্ণনা। তো তাহলে কার বর্ণনা? পৃথিবীর। এখানে আন্ডারলাইন করবা কোথায়? পৃথিবী, অধিবাসী সমাজ, অর্থাৎ পৃথিবীতে যারা বাস করে, যে মানুষজনগুলো বাস করে, পৃথিবীর যে অধিবাসী, হ্যাঁ, তাদের সমাজে, তারা সমাজে কিভাবে বাস করছে, কিভাবে তারা ভাষায় কোন কোন ভাষায় কথা বলছে, কোন দেশের মানুষ কোন কোন ভাষায়, কেন আবার সেই মানুষগুলোর মধ্যে ভাষাগত পার্থক্য, এক দেশের মানুষ এক এক ভাষায় কথা বলে কেন, কোন দেশের মানুষ কেমন অর্থনীতিতে ডেভেলপমেন্ট উন্নতি করছে, কেন কেউ উন্নতি করছে, কেন কোন সমাজ উন্নত হচ্ছে না, হতে পারছে না, এগুলো আলোচনা করে আর কি। তো বেশি সহজগুলো তাহলে না বুঝাই, একটু ক্লু দেই। আচ্ছা, প্রথমটা কি, আমরা কি পড়তে যাচ্ছি এখন? মানব ভূগোলের ধারণা ও বিষয়বস্তু শাখা, অর্থাৎ ফার্স্ট পেপারে যা পড়েছি এগুলোর একটা সামারি এখানে। প্লিজ, আই এম টেকিং ক্লাস, প্লিজ। সো মানব ভূগোলের কথা বলছি আমরা, শাখাগুলো, আচ্ছা শাখাটার আগে কি পড়া দরকার? ধারণা পড়বো। আচ্ছা, ধারণা কি আমরা এখানে ধারণা করতে গিয়ে বেশ কিছু জিনিসের আমরা ধারণা, আমার ওই যে বলে না তোমার সম্পর্কে ধারণা, তার মানে তোমার কি সম্পর্কে ধারণা? তোমার যদি আমরা ফিজিক্যাল অবয়বের কথা বলি, তোমার সম্পর্কে ধারণা মানে কি? তোমার হাত সম্পর্কে ধারণা, তোমার হাতে কি 5টা আঙ্গুল আছে নাকি নাই, জোর কেমন, ঠিক মতো কাজ করতে পারে নাকি পারে না, তোমার চোখ সম্পর্কে ধারণা, পাওয়ার আছে না চশমা পরো, তারপরে তোমার মানসিকতা সম্পর্কে ধারণা, তুমি হেল্পফুল মাইন্ডের নাকি একটু কৃপণ মাইন্ডের, হ্যাঁ, তারপরে তাহলে তোমার সম্পর্কে ধারণা মানে তোমার বিভিন্ন পার্টস গুলো সম্পর্কে ধারণা, তোমার বিভিন্ন কালচার সম্পর্কে ধারণা, হ্যাঁ, তাহলে এখানে মানব ভূগোলের ধারণা মানে আমরা বিভিন্ন কিছুর ধারণা বুঝবো,
কিসের ধারণা একটু দেখো, পড়ো তো। প্রথম ধারণাটা কিসের? মূলত পরিবেশ, মানুষ পরিবেশের ধারণা। তারপরে মানুষ পরিবেশের ধারণা, অবস্থানের ধারণা, তারপরে আসছে না এখনো, অঞ্চলের অঞ্চলের ধারণা, পরে স্থানের ধারণা, স্থানের ধারণা, কালের ধারণা, কালের ধারণা, দূরত্বের ধারণা, দূরত্বের ধারণা, তারপর স্কেলের ধারণা। তাহলে ওই যে বললাম, হাতের ধারণা, পায়ের ধারণা, বাবা মার ধারণা, ফ্যামিলির ধারণা, কালচারের ধারণা। একই ভাবে মানব ভূগোল তো আর কোনো মানুষ না যে হাত পা আমরা তার চিনবো। তার এই হাত পা গুলো এখন আমি যে দিয়েছি এগুলোকে এক একটা আলোচনা করি। প্রথমটা হচ্ছে মানুষ পরিবেশের ধারণা। এটা পড়তে গেলে, যখন তোমরা পড়তে যাবে বইতে, খুব সহজেই বুঝবে, কিন্তু যে বিষয়টা আমার দিক থেকে ক্লিয়ার করতে হবে একটু, অর্থাৎ মানুষ পরিবেশের ধারণা যখন তুমি পড়তে যাবে তখন তোমাকে যে বিষয়টা একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে, মানুষ পরিবেশের ধারণা পড়তে গেলে তুমি ওখানে একটা প্লিজ কিপ সাইলেন্ট। আচ্ছা, যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়ন্ত্রণবাদ এবং সম্ভাবনাবাদ নামে দুটো শব্দ তুমি পেতে পারো। কোনো কোনো বইতে সম্ভাবনাবাদটা নাই, শুধু প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ আছে। তাহলে হোয়াট ইজ ডিটারমিনিজম, হোয়াট ইজ পসিবিলিজম, অর্থাৎ ডিটারমিনিজম মানে নিয়ন্ত্রণবাদ, মানে নিয়ন্ত্রণবাদ কি, পসিবিলিজম কি, সেটা আমরা দেখব। ধরো, আমি উদাহরণ দিলে বেশি ভালো বুঝবে। ধরো আমার এখন ঠান্ডা, আমি এখন সোয়েটার পরে বসে আছি, তাই না? আবার আমার যখন 2 মাস পরে গরম হবে তখন আমাকে একেবারে ফ্যান ছেড়ে বসে থাকতে হবে। তাহলে এই যে আমি এখন কাঁথা কম্বল কিংবা সোয়েটার পরে বসে আছি, আমি কার কথা শুনছি? প্রকৃতির কথা শুনছি না প্রকৃতি আমার মতো করে চলছে? নাকি প্রকৃতির মতো শুনছি? হ্যাঁ, অর্থাৎ আমি প্রকৃতির মতো করে আমাকে চলতে হচ্ছে। প্রকৃতি যা বলছে আমাকে সেভাবেই জীবন পরিচালনা করতে হচ্ছে। এটাকে বলে প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ, অর্থাৎ আমাকে প্রকৃতি যেভাবে নিয়ন্ত্রণ করছে আমি সেভাবে নিয়ন্ত্রণ হচ্ছি। তো মানে এক্সপার্ট যারা তারা বলেন মানুষ কিন্তু এর উপরে নির্ভরশীল, যে অর্থাৎ মানুষ প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত। আবার কোন কোন এক্সপার্ট বলছেন না, শুধুমাত্র প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রণ। আবার অনেক সময় সেই প্রকৃতি থেকে মানুষ সম্ভাবনা তৈরি করে, প্রকৃতিটার নিয়ন্ত্রণটা নিজের হাতে নিয়ে আসে, হাতে নিয়ে এসে প্রকৃতিকে নিজের মতো করে চালায়, প্রকৃতিকে অনেক সম্ভাবনা নিয়ে আসে। যেমন আমি বলি, ধরো আমার এখন ঠান্ডা, অথবা আমার এখন ধরো আমার মার্চ মাসে অনেক গরম পড়বে, গরমে আমি অতিষ্ঠ হয়ে যাব। হ্যাঁ, আমি সুতি কাপড় পরবো, পরে ফ্যান চালাবো। তা আমি চাইলে আবার কি করতে পারি? আমি চাইলে কি করতে, আমি ধরো তখন ব্লেজার পরতে পারবো না, স্যুট পরতে পারবো না, আমার পছন্দের কাপড়টা আমি পরতে পারবো না। ধরো একটা অনুষ্ঠান হচ্ছে, ধরো বড় একটা অনুষ্ঠান, ওখানে এত গরম, সবাইকে সুতি কাপড় পরতে হবে, কিন্তু সবাই ভাবছে যে কি আমরা একটু ভারী ভারী ওই যে ব্লেজার স্যুট টাই এগুলো পরলে হয়তো একটু স্মার্ট লাগবে, ওগুলো পরবো। এখন কিন্তু প্রকৃতির কারণে সে তো পড়তে পারছে না, প্রকৃতির গরমের কারণে। তো মানুষ কি করছে, ওই অডিটোরিয়ামে যে ওই অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে এসি দিয়ে অনেক ঠান্ডা করে নিল, ওই পরিবেশটাকে ঠান্ডা করে নিয়ে সে তার কাঙ্ক্ষিত সেই যে মানে ভারী কাপড় পরতে চেয়েছিল, স্যুটকুট, সেগুলো সে পরতে পারছে। তাহলে সে প্রকৃতিটাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। নিশ্চয়ই বুঝতে পেরেছ? এই নিজের নিয়ন্ত্রণে নিয়ে এসে নিজে যে লাভবান হচ্ছে সেটাকে বলে পসিবিলিজম। এই যে ধরো প্রকৃতি থেকে আমরা ধরো গ্যাস আহরণ করছি, খনিজ সম্পদ আহরণ করছি, এটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের সম্ভাবনার দুয়ার উন্মোচন করছি। তারপরে আমরা অনেক জায়গায় সমুদ্র, নদী, নালা, অনেক পানি, আমরা এই ওয়াটার বডি বিশাল, সে কারণে আমরা এই বিশাল ওয়াটার বডিকে ভয় পাই। কিন্তু আবার সেই ওয়াটার বডিতেই মানুষ কি করছে, জলযান তৈরি করছে, হ্যাঁ, তারপরে শিপ তৈরি করছে, শিপ তৈরি করে সেই ওয়াটার বডিকেই আবার ব্যবসা বাণিজ্যের অন্যতম সহজ মাধ্যম হিসেবে কাজে লাগাচ্ছে মানুষ, সম্ভাবনা তৈরি করছে। দেখো, একটা ব্যবসা করতে গেলে তোমার ওয়াটার ওয়ে ইউজ করতে পারো, এয়ার ওয়ে ইউজ করতে পারো, রোড ওয়ে ইউজ করতে পারো। কোনটা বেশি তোমার জন্য ভাইয়েবল, অর্থাৎ তোমার ব্যবসার জন্য কোনটা বেশি সুবিধা, লাভজনক, ওয়াটার ওয়ে, এয়ার ওয়ে নাকি রোড ওয়ে? কোনটা সুবিধাজনক বলো তোমরা, আনমিউট করো। কোনটা সুবিধাজনক? ওয়াটার ওয়ে। অবশ্যই ওয়াটার ওয়ে। তাহলে ওয়াটার ওয়ে যেখানে তোমার ডুবে যাওয়ার সম্ভাবনা, আশঙ্কা, মরে যায়, কত হয়,
সেই ডুবে যাওয়ার এইটাকে মানুষ তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। হ্যাঁ, একইভাবে ধরো পাহাড়ের জন্য অনেক কিছু করতে পারে না, সেই পাহাড়কে আবার মানুষ কাজে লাগিয়ে ওখানেই আবার পাহাড়ও কাটে না, পাহাড়ের উপর দিয়ে আঁকাবাঁকা রাস্তা করেছে, সেই রাস্তাতেই কিনা মানুষ গাড়ি ঘোড়া নিয়ে যাচ্ছে এবং পাহাড়ের সৌন্দর্যটা অনুভব করছে, ট্যুরিজম করছে। যেমন আমাদের ওই যে একটা গান আছে না, ওই গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, কি জানি গান আছে না, ও আমার মাটি জি ম্যাম। মন ভোলায় রে, যে একটা গান আছে। জি ম্যাম। তাহলে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, ওই আমি কোন গানটার কথা বলছি আসলে, যে মেঠো পথ, রাঙামাটি নিয়ে একটা মেঠো পথের গান আছে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে এই গানটা কিনা জানি না। এই মেঠো আঁকাবাঁকা এই মেঠো পথ, এই অনেক ওখানে পাহাড় আছে, কিন্তু দেখবা তোমরা কোনো বেড়াতে গেলে বান্দরবান, রাঙামাটি এসব জায়গায় অনেক রোড করা হয়েছে, আঁকাবাঁকা মেঠো রোড, মানে পাহাড়ও কাটা হয় নাই, পাহাড়ের মতো আছে, আর ওখানে রোড করা হয়েছে, অর্থাৎ মানুষ যেতে পারছে, আসতে পারছে, ট্যুরিজম করতে পারছে, আবার পাহাড়টাকেও ধ্বংস করতে হয়নি। এটা হচ্ছে সম্ভাবনা। আবার নিয়ন্ত্রণ কোনটা, যদি তুমি পাহাড় কেটে ফেলতে তাহলে কি 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 হতো, পাহাড় কেটে কেটে রোড করলে আরো যে পাহাড়ের যে স্পেসিস গুলো আছে, অর্থাৎ পাহাড়ের যে জীব বৈচিত্র্য গুলো আছে সেগুলো ধ্বংস হয়ে যেত। ওখানের যে যত ধরো কীট পতঙ্গ থেকে শুরু করে যত প্রাণী আছে, বাঘ, বানর, ভাল্লুক, চিতাবাঘ এটসেট্রা যেগুলো আছে, কিন্তু আমাদের বর্ণজ সম্পদ, অনেক অর্থনৈতিক সম্পদ আহরণ করা যায়, অনেক ওষুধপত্র তৈরি করা যায়, অনেক গাছপালা ওখানে আছে, সেগুলো ধ্বংস করতে হলে আমাদেরকে অনেক অক্সিজেনের লেক অফ অক্সিজেন হতো, হ্যাঁ, অক্সিজেনের অভাব করতে অনেক অসুবিধা হতো। তাহলে তখন আমাদের এই অসুবিধাটার জন্য আমাদের ভোগান্তির শিকার হতে হতো। এই ভোগান্তিটাই তো আসলে প্রকৃতি আমাদের আসলে প্রতিশোধ নিত, নিয়ন্ত্রণ করতো সে আমাদেরকে। যা হোক, এটা তোমাদের মাথায় আনতে হচ্ছে। আর অবস্থানের ধারণা, অবস্থানের ধারণায় তোমাদের কি চিন্তা করতে হবে, তোমরা দেখো ভৌগোলিক কোন একটা স্থানে ধরো ভূমিকম্প হলো, তোমার বোঝা উচিত না বর্তমানে প্রেক্ষাপটে ভাবো এখান থেকে ঠিক কত দূরে ভূমিকম্প হলো, হ্যাঁ, এখান থেকে ঠিক কত দূরে ক্রাইমটা হলো, ঠিক কত ডিগ্রি অক্ষাংশে, কত ডিগ্রি দ্রাঘিমাংশে হলো, কত দূরে সুনামিটা হলো, কত দূরে ঘূর্ণিঝড়টা হলো, কত ডিগ্রি অক্ষাংশে দ্রাঘিমাংশে হলো, এটা তোমার জানাটা খুবই জরুরি। জানলে তুমি দ্রুত ওই জায়গায় গিয়ে ত্রাণ সামগ্রী দিয়ে আসতে পারবে। ওই জায়গায় তোমার যেহেতু সবসময় ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাস কিংবা হয়, তোমার দুর্যোগ হয়, তুমি ওখানের রোড মানে পরিকল্পনা নিতে তোমার সহজ হবে, ওখানে কোন ধরনের ঘরবাড়ি করলে ভালো হবে, কোন ধরনের সেটেলমেন্ট করলে, কোন ধরনের শেল্টার, সাইক্লোন শেল্টার করলে তোমার জনগণ রক্ষা পাবে, হ্যাঁ। তো এইগুলোর জন্য সহজ হবে। অবস্থানের ধারণা জানাটা খুবই দরকার এটা আমাদের। তাহলে অবস্থানের ধারণা জানতে হলে আমাদের কি করতে হয়, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার দূরত্ব, এগুলো জানতে হয়। এটা হচ্ছে অবস্থানের ধারণা। অঞ্চলের ধারণা, অঞ্চল পড়তে গেলে তোমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে অঞ্চল আর স্থানের পার্থক্য বুঝতে হবে। আমি একটু অঞ্চল আর স্থান একসাথে পড়াবো, সেটা হচ্ছে পার্থক্য দেখিয়ে পড়াবো, একসাথে দুটো হয়ে যাবে। ধরো সাভার একটা স্থান, পিএটিসি একটা স্থান, আমাদের এই পুরো বাংলাদেশ কিংবা পুরো ভারতীয় উপমহাদেশ এটা একটা অঞ্চল। কিভাবে নির্ধারণ করে, ধরো সাভারে এখন বৃষ্টি হচ্ছে, সকালে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, তো আবার সাভারে সকালে বৃষ্টি হলে পুরো ভারতে, পুরো ভারতীয় উপমহাদেশের অনেকটুকু অংশ জুড়ে, অর্থাৎ পুরো বাংলাদেশে বৃষ্টি হবে এমন কোনো কথা নেই, তাই না? সকালে বৃষ্টি হয়েছে সাভারে, পুরো বাংলাদেশে বৃষ্টি হবে এমন কোনো কথা নাই। কিন্তু বিষয়টা কি এরকম হয়, এখন সাভারে শীতকাল, পুরো বাংলাদেশের অন্য জায়গায় গ্রীষ্মকাল, এরকম কি হয়? তার মানে আমি এটা বুঝাতে চাচ্ছি, অঞ্চল মানে হচ্ছে পুরো অনেকটুকু জায়গা জুড়ে একই বৈশিষ্ট্য বিরাজ করলে সেই বৈশিষ্ট্যের ভিত্তিতে ওই পুরো এলাকাটাকে অঞ্চল বলা হয়। আবার বুঝো, বিশ্বের পুরো অনেকটুকু এলাকা যদি একই বৈশিষ্ট্য বিরাজ করে, তাকে ওই বৈশিষ্ট্যের ভিত্তিতে তাকে অঞ্চল বলা হয়। যেমন ধরো বাংলাদেশ, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যেটাকে বলা হয়, পশ্চিমবঙ্গ, এটসেট্রা, অনেকগুলো অঞ্চল, অনেকটুকু এলাকা এই ডিসেম্বরে শীতকাল বিরাজ করে,
অর্থাৎ ডিসেম্বরে তাপমাত্রা ধরো 15 ডিগ্রি সেলসিয়াস এভারেজে। ধরো তাহলে অনেকটুকু এলাকা জুড়ে একই বৈশিষ্ট্য, কিসের দৃষ্টিকোণ থেকে? তাপমাত্রার দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ জলবায়ুর দৃষ্টিকোণ থেকে। তাহলে আমরা বলতে পারি এই জায়গাটা একই জলবায়ু অঞ্চল, একই টাইপের জলবায়ু অঞ্চল আমরা বলতে পারি। কিন্তু এরকম তো হয় না যে স্থান যে পুরো মানে একটু আগে তো বললাম, বুঝতে পেরেছো? তাহলে অঞ্চল আর স্থানের মধ্যে পার্থক্য কি? অঞ্চল হচ্ছে ছোট জায়গা, সরি স্থান হচ্ছে ছোট জায়গা, অঞ্চল হচ্ছে একটা বড় জায়গা। হ্যাঁ, স্থান থেকে স্থানে কিন্তু স্থানের বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হতে পারে যে কোনো মুহূর্তে, অঞ্চলে কিন্তু দ্রুত চেঞ্জ হয় না। যেমন এখানে ডিসেম্বরে অনেক শীত, হ্যাঁ, তারপরে হচ্ছে ওই যে ঢাকার বাইরে আবার অনেক কম শীত, একই মাসে একই দিনে এরকমটা হয় না। হ্যাঁ, তো আমি কিছুটা মনে হয় বুঝতে পেরেছি। একইভাবে জলবায়ুর কথা যদি বলো, অন্যান্য জিনিসও ধরো তোমরা ওই, আমরা যদি মৃত্তিকার কথা বলি, ধরো অনেকটুকু জায়গায় লাল মাটি আছে, তাহলে তাকে বলবো লাল মাটিয়া। অনেকটুকু জায়গা যদি লাল মাটির অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ আয়রন সমৃদ্ধ মাটি, তাহলে ওই জায়গাকে বলবো লাল মৃত্তিকার মাটি। অনেকটুকু জায়গা ধরো পাহাড়ি আছে, পাহাড় আর পাহাড়, তাহলে ওইটাকে বলবো পাহাড়ি অঞ্চল। যেমন পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল মানে কি? চট্টগ্রামের যে জায়গাগুলোতে পাহাড় আছে। বুঝতে পেরেছি? আমি কি অঞ্চল এবং স্থানের মধ্যে ধারণা শেষ করতে পেরেছি? বুঝতে পেরেছি তোমাদের? আচ্ছা, তো তারপরে অঞ্চলের ধারণা, স্থানের ধারণা, এরপরে কালের ধারণা। আচ্ছা আচ্ছা, আমাকে একটু বলো তো, একজনে একটা উদাহরণ দাও তো আমাকে, অঞ্চল এবং ধারণা স্থানের মধ্যে কি পার্থক্য? আমি বলি ম্যাম, অঞ্চলে ম্যাডাম একটি অঞ্চলের মধ্যে একই বৈশিষ্ট্য মানে বিদ্যমান থাকে ম্যাডাম অঞ্চল, ম্যাডাম অঞ্চল বলা হয়। আর স্থানটা হলো ম্যাডাম একটু মনে করো তোমরা এখন তোমাদের ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আমি যদি বলি, ধরো বললো যে তুমি প্রাণ কোম্পানিতে জব করো, প্রাণ কোম্পানি বললো যে তুমি সাউথ জোনে জব করো, জোন মানে অঞ্চল, সাউথ জোন মানে প্রাণ কোম্পানি হয়তো দেশকে 4 ভাগে ভাগ করেছে তাদের প্রোডাক্টের সুবিধার্থে। দক্ষিণ অঞ্চলে সে এক ধরনের প্রোডাক্ট পাঠায়, উত্তর অঞ্চলে হয়তো ওই প্রোডাক্ট একটু কম চলে। তুমি এখন দক্ষিণ অঞ্চলে জব করো, তুমি বলছো যে আমার এই অঞ্চলে কিন্তু ওই প্রাণের ওই চাটনিটা খুব ভালো চলে, কিংবা মিস্টার নুডলস খুব ভালো চলে। হ্যাঁ, তো কেমন গবেষণা হলো, চিন্তা হলো যে কেন বা ভালো চলে, তখন বললাম যে দক্ষিণ অঞ্চলের না মানুষ খুব বেশি চাকরিজীবী, যার কারণে ওরা ইনস্ট্যান্ট নুডলস বেশি খায়, হ্যাঁ, বেশি রান্না বান্না করে খায় না, আর কি রেডি ফুড বেশি খায়। তো যা হোক, বুঝতে পেরেছে। এরপরে তাহলে আমরা কালের ধারণাতে আসি। কালের ধারণা যেটা মনে করবো আমরা, অনেক ধরনের কালের বিষয় বলবো, তার মধ্যে একটা বলি যে স্বল্পকালীন, দীর্ঘকালীন। একটু উদাহরণ দিই। ভূগোলের মধ্যে অনেক ধরনের তোমরা ভূমিরূপে পরিবর্তন পড়বা। ভূমিরূপ কি বলেছিলাম? ধরো উঁচু ভূমি হলো উঁচু ভূমিরূপ, যেমন পাহাড় একটা ভূমিরূপ। কেমন ভূমিরূপ এটা? উঁচু ভূমি। আবার সমুদ্র, এটা কোন ধরনের ভূমি? নিচু ভূমি। আচ্ছা, তো কোথাও উঁচু ভূমি দেখি, কোথাও নিচু ভূমি দেখি। তো এই ভূমিগুলো তার একদিনে তৈরি হয় নাই। হ্যাঁ, পৃথিবী অনেক বছর আগে থেকে তৈরি হয়েছে। হয়তো কোনো ভূমি দেখা যাচ্ছে ধীরে ধীরে পানি জমে জমে, সরি, মাটি জমে জমে উঁচু ভূমি হয়েছে। হ্যাঁ, আর কোথাও কি না ভূমিটা হঠাৎ করে উঠেছে একেবারে মুহূর্তেই। আমার একটা উদাহরণ দিতে পারবে কেউ? ধারণা করতে পারবে যে কিভাবে মুহূর্তে একটা হতে পারে? মুহূর্তে একটা ভূমিরূপ তৈরি হতে পারে? একটা নিচু ভূমি হঠাৎ পাহাড়ি এলাকা হয়ে গেল, হাউ ইজ ইট পসিবল? ম্যাম, ভূমিধসের কারণে যদি পাহাড় ভেঙে যায় তাহলে এক নিচু জায়গায় অনেক মাটি স্তূপ হয়ে যেতে পারে। হ্যাঁ, উঁচু ভূমিটা তাহলে হঠাৎ নিচু ভূমি হয়ে গেল ভূমিকম্পের কারণে হতে পারে না? ভূমিকম্পের কারণে হয়তো দেখা যাচ্ছে হঠাৎ করে একটা ভূমি ধসে পড়লো, উঁচু ভূমি নিচু হয়ে গেল। আবার নিচু একটা ভূমি হঠাৎ করে নিচের থেকে সুনামি হলো কিংবা একটা ভূমিকম্প হলো, হঠাৎ করে সে নিচে থেকে একেবারে পুশ হয়ে উপরে উঠে গেল ধাক্কা পেয়ে, তাহলে ওই জায়গাটা অনেক উঁচু হয়ে পাহাড়ের মতো উঁচু হয়ে গেল। আমি তোমাদের একদিন বলেছিলাম 600 মিটারের বেশি হলো আমরা পাহাড় বলবো, 1000-এর বেশি হলো আমরা পর্বত বলি, এভারেজে আর কি। তো এটা মুআজ্জম হোসেনের বই অনুযায়ী বলছি আমি। তো এরকম যদি দেখি যে কোনো একটা ভূমি 1000-এর বেশি হয়ে গেল,
তখন তাকে পর্বত বলবে মানুষ। তাহলে হঠাৎ করে দেখা যাচ্ছে, একইভাবে আমি উদাহরণ দিই, আমাদের দেশটা নাকি একটা সময় সাগর ছিল, নাম হচ্ছে টেথিস সাগর। এই টেথিস সাগরটা তো এক সময় ওয়েটল্যান্ড ছিল, অর্থাৎ জলাভূমি ছিল, হ্যাঁ, নিচু ভূমি ছিল। এটা ধীরে ধীরে পলি জমতে 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 জমতে, তাহলে এই যে একটা ধীরে ধীরে জমলো, আজকে একটু পলি, কালকে একটু পলি, পরশু একটু পলি করে করে যে ধীরে ধীরে জমলো, এটাকে বলে ধীর পরিবর্তন। বুঝতে পেরেছি? বা কোন একটা পাহাড় বৃষ্টির পানি পড়তে পড়তে ক্ষয় হলো ক্ষয় হলো ক্ষয় হলো, ধীরে ধীরে সমান হয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্বল্পকালীন কি ধীর পরিবর্তন। আর একটা হচ্ছে স্বল্পকালীন পরিবর্তন, কোনটা? ওই যে ভূমিকম্প দিয়ে যেটা বললাম। বুঝতে পেরেছি কালের ধারণা? এরপরে আমরা দেখবো একটু দূরত্বের ধারণা। দূরত্ব, ধরো আমরা একটা কাজ করতে গেলে, ধরো ওই যে একটু আগে সে বললো যে বৃহস্পতি আর শনি নাকি ধাক্কা পাবে, তাহলে এখান থেকে কত দূরে আমরা, প্লিজ, আচ্ছা এখান থেকে কত দূরে আমরা সেই ধাক্কাটা আসবে, এটা আমাদের কেন জানা দরকার? জানা দরকার এই কারণে, ধরো বৃহস্পতি আর এই যদি পাশ দিয়ে ঘেসে যায়, তাহলে অনেক তো ঘূর্ণন শক্তি আছে তাদের। আমরা জানি যে কোনো কিছু সামান্য এই জিনিসটা যদি আমি ঘুরাই, তাহলে একটা বাতাস পাবে, একটা শক্তি অর্জন হবে। সামান্য ফ্যান তুমি ঘুরালে একটা বাতাস তৈরি হয়, একটা শক্তি তৈরি হয়। সেখানে একটা পলিথিন রাখলে সে উড়ে যায়, উড়ে অবস্থা ওই পলিথিনের 12টা বাজে। তো ঠিক একটা গ্রহ যখন উড়ে যাবে পাশ দিয়ে, তো তার তো একটা শক্তি ক্রিয়েট হবে। সেই শক্তির কারণে যে আমরা যদি তার পাশ দিয়ে যাই, তার পাশে থাকি, তাহলে আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারি। তাহলে এখন আমাদের দরকার কতটুকু দূরত্বে থাকলে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ ফ্যানের কতটুকু দূরত্বে পলিথিন রাখলে পলিথিনটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। হ্যাঁ, যেমন আমরা ফ্যানে হাত দিলে আমাদের ফ্যান হাত কেটে যায়, কিন্তু কতটুকু দূরত্বে হাত দিলে, দূরত্ব জানা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই একইভাবে পৃথিবীকে বাঁচার জন্য, পৃথিবীকে সেভ করার জন্য, কিংবা পৃথিবীর মধ্যে সম্ভাবনা তৈরি করার জন্য আমরা কতটুকু সূর্য থেকে দূরত্বে আছি, কতটুকু সূর্য চন্দ্রের দূরত্ব কতটুকু, এই ধারণাটা খুবই প্রয়োজন আমাদের। তো এবার স্কেলের ধারণা, এটা কিরকম? ধরো আমি একটা মানচিত্র আঁকলাম খাতায়। তুমি ধরো তুমি আমেরিকাতে তোমার দেশের একটা কেস স্টাডি করে তুমি পাঠাচ্ছ। ফর এক্সাম্পল, তোমার দেশে রোহিঙ্গা সমাগম ঘটেছে, রোহিঙ্গাদেরকে স্থান দিতে হয়েছে। তুমি আমেরিকার কোনো কোম্পানিকে তুমি বলতে চাচ্ছ, কিংবা জাতিসংঘে তুমি একটা রিপোর্ট পাঠাচ্ছ বাংলাদেশের প্রতিনিধি হয়ে, যে আমাদের দেশের এতটুকু জায়গা রোহিঙ্গাদের কারণে আমাদের ছাড় দিতে হচ্ছে। এখন জাতিসংঘ তোমার জন্য সেই পরিমাণ কিছু পাঠাবে, হেল্প পাঠাবে, কতটুকু এলাকা জুড়ে তোমার সেই সার্ভিসটা দিতে হচ্ছে। এখন তুমি মানচিত্র দেখালে তাকে বাংলাদেশের, এবং ওখানে আইডেন্টিফাই করে দিলে যে এতটুকু জায়গা। এখন একটা পেজের একটা 4 ইঞ্চির মানচিত্রে তুমি বলছো যে বাংলাদেশের এতটুকু জায়গা, হয়তো 1 ইঞ্চি জায়গায় তুমি বলেছো যে এতটুকু জায়গা। ওই মানুষটা কিভাবে বুঝবে যে 1 ইঞ্চি সমান আসলে কত বুঝাচ্ছ তুমি? ওই মানচিত্রে যে 1 ইঞ্চি জায়গা জুড়ে যে রোহিঙ্গারা দখল করেছে, রোহিঙ্গাদেরকে দিতে হয়েছে বলেছো, ওইটা আসলে কতটুকু জায়গা? যেমন রোহিঙ্গাদেরকে এখন ভাষান্তরে স্থানান্তর করতে হলো, এখন তোমাকে আন্তর্জাতিকভাবে বিতর্ক তৈরি হলো যে ওরা আদৌ ওখানে বসবাসের যোগ্য কিনা। তো তুমি ওদেরকে মেক শিওর করতে চাচ্ছ যে না, ওরা কমফোর্টেবলি থাকতে পারবে, ওদের যেই পরিমাণ মানুষ সে অনুযায়ী ওখানে স্পেসটা বড়। তোমরা কিভাবে বুঝবে যে তোমার এতটুকু জায়গা মানে আসলে কতটুকু জায়গা? তাহলে তোমাকে নিচে ওখানে একটা অবশ্যই স্কেল লিখে দিতে হবে যে এই ম্যাপে প্রতি ইঞ্চি সমান আমি ধরো এত কিলোমিটার বুঝাচ্ছি, এরকম একটা ধারণা তোমাকে দেওয়া লাগবে। অর্থাৎ তোমার দেশ যদি 1,47,570 বর্গ কিলোমিটার, অর্থাৎ প্রায় 1.5 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ প্রায় 150 লক্ষ বর্গ কিলোমিটার, তুমি যদি একটা 4 ইঞ্চির মানচিত্র এঁকে দাও, হ্যাঁ, বা তুমি যদি একটা 3 ইঞ্চির মানচিত্র এঁকে দাও, তোমাকে নিচে লিখে দিতে হবে প্রতি ইঞ্চি সমান আমি 50,000 বর্গ কিলোমিটার বুঝাচ্ছি। তখন তারা ধরে নিবে যে বাংলাদেশের 50,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রোহিঙ্গা ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, তো 3 ভাগের 1 ভাগ জায়গা জুড়ে। আর কি স্কেলের ধারণা এটা দিলাম। এরপরে মানব ভূগোলের ক্ষেত্র পড়ি আমরা। ক্ষেত্র পড়তে গিয়ে প্রথমে পড়বো মানব জাতি। তো মানব জাতি, ওই যে ক্ষেত্র আমি তোমাদের পড়িয়েছিলাম, ক্ষেত্র কোনটা? কতটুকু জায়গা জুড়ে তুমি আছো,
কোন কোন জায়গা জুড়ে তুমি দখল করছো সেটাই হচ্ছে তোমার ক্ষেত্র। কোন কোন জায়গায় কোন কোন ক্ষেত্রে তুমি কাজ করছো এগুলো তোমার ক্ষেত্র। তো ধরো মানব জাতি নিয়ে সে কাজ করে, জনসংখ্যা নিয়ে কাজ করে, অভিগমন নিয়ে কাজ করে, অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে কাজ করে, আর কি নিয়ে কাজ করে, আর কি কি তার ক্ষেত্র? গ্রামীণ বসতি, নগর বসতি, তারপরে ব্যবসা বাণিজ্য, দূষণ, দুর্যোগ। আচ্ছা আমি এইখানে এরপরেও তোমাদের অনেক টাইমটা আমি চলে যাচ্ছে আসলে। আচ্ছা তো মানব জাতির কথা বলি প্রথমে। কি এটা বলতে হবে, এটা অনেক সহজ, বইতে পড়লে হয়ে যাবে। মানব জাতির কবে মানব জাতির সৃষ্টি হলো, কবে থেকে হয়নি, হ্যাঁ, তারপরে কোন কোন মানব জাতি ছিল, এখন কারা বিলুপ্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ, এই ধরনের কিছু বিষয় পাবা ওখানে। মানব জাতি পড়তে গেলে তুমি মানব জাতির কয়েকটা ভাগ দেখতে পারো, হ্যাঁ, এটা একটু খেয়াল করবা। ভাগগুলো তুমি নাও বুঝতে পারো, যেমন ওখানে একটা শব্দ পেতে পারো মঙ্গলয়েড জাতি, ককেশীয় এরকম। তারপরে আরেকটা হলো নিগ্রো জাতি, এরকম কিছু শব্দ পেতে পারো, সেগুলো একটু ক্লিয়ার করে দিই। মঙ্গলয়েড কারা? মঙ্গলয়েড হচ্ছে তোমার ওই যে যাদের নাক চ্যাপ্টা, ধবধবে সাদা, হ্যাঁ, ওই যে তারপরে তোমার একটু শর্ট টাইপের হালকা একটু, তারপরে হচ্ছে তোমার চুলগুলো খাড়া। বলো তো কাদের কথা বলছি আমি? চীন, ম্যাম, চীনা জাতিদের। হ্যাঁ চীন, হ্যাঁ। আর আমি যদি বলি ধরো রবার্ট বুশ, কিংবা ধরো যে মার্কিন প্রেসিডেন্ট যারা, তারা কথা বলি, বা চীন বলি। আর একটা বলো নিগ্রো, হ্যাঁ, যে নেলসন ম্যান্ডেলা, নিগ্রো, ওনার বলি। আর আমরা তো মিক্সচার আছি, হাইব্রিড আছি, সংকর জাতি, ইন্ডিয়ান। তো তো বলতে পারো যে ইন্ডিয়ানরা কোন জাতিতে পড়ে, এই কারণে বলছি, কোন জাতিতেই আমরা পড়ি না আর কি, হ্যাঁ, এই কারণে বলে দিচ্ছি। তো আমি আমাদের দেশের কথা বলি, যেমন এই যে একটু আগে বললাম মঙ্গলয়েড, তাহলে আমাদের দেশে চাকমারা কোন ইতে পড়ে বলো? চাকমারা ম্যাম আমরা বাঙালিরা তো সংকর জাতি। হ্যাঁ, তো আমি ওই যে ককেশীয়র ক্ষেত্রে তো বললাম ইরা পড়ে, কারা পড়ে? ধরো অনেক লম্বা, দেখতে একটু লাল চামড়া, একটু বানর বানর টাইপের লাগে, তারপরে চুলগুলো হোয়াইট কালার। বলো তো কারা? আমেরিকান। আচ্ছা, তারপরে আমেরিকান বলো না, পশ্চিমা দেশের অনেকেই আছে এরকম। তো তারপরে হলো তোমার আর কে কে? ম্যাম একটা কথা বলি ম্যাম, যে চীনেদের চেহারা একরকম আর আমাদের একরকম, কারণটা কি ম্যাম? ওই যে মিক্সচার, তারপরে হচ্ছে মিক্স হয়েছে। আমরা তো আচ্ছা কারণটা বলবো আরেকদিন আর কি। ওই যে এটা ভৌগোলিক অঞ্চলের জন্য নয়, ব্রিটিশ আমল থেকে না, আমরা ব্রিটিশরা এখানে আসছে, আমরা আমাদের সাথে মিক্স হয়ে গেছে, নানান কাহিনী আছে, সময় পেলে আবার বলবো, আজকে একটু শেষ করি। তো আর কি বললাম, নিগ্রো কারা? কালো, নাকগুলো এরকম চ্যাপ্টা, কারা? চুল কালো, নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, জনসংখ্যা পড়তে গিয়ে আমরা কি পড়বো? জনসংখ্যার ঘনত্ব, জনসংখ্যার আয়তন, জনসংখ্যা, এগুলো পড়বো। এগুলো জানতে হলে আমাদেরকে কোনো একটা দেশের পরিকল্পনা নিতে হেল্প করবে, কোন দেশের ঘনত্ব কেমন, সে অনুযায়ী আমরা পরিকল্পনা নিতে পারবে। তো এই সহজ বিষয়গুলো আসলে পারবে। আমি অভিগমনটা একটু বলি, অভিগমনের ধারা আর অভিগমন শব্দটা একটু বলি। গমন শব্দ থেকে বুঝছি এটা যাওয়া আসার একটা বিষয়, আর অভিগমন হচ্ছে ডিরেক্টলি যদি বলি রোহিঙ্গারা এখানে আসছে, এটা হচ্ছে অভিগমন। আমি তোমাদের এখানে, আমি কক্সবাজার থেকে ঢাকায় আসছি তোমার চাকরির উদ্দেশ্যে, হ্যাঁ, চাকরি করি, আমি অভিগমন। হ্যাঁ, তো এরকম নানা অভিগমনের আবার কবে থেকে মানুষ অভিগমন করে আসছে সেইটা বর্ণনা করব যেখানে, সেটাই হচ্ছে ধারা। আবার অভিগমন কয় প্রকার, কয় ধরনের, সেটা পড়তে গিয়ে তোমরা কিছু ধরন পাবে, সেটা একটু বলি। যেমন বলো, আমি তোমরা কেউ একজন মনে করো আমাদের এখান থেকে অনেকে উচ্চশিক্ষার জন্য বিদেশ যায়, আবার রোহিঙ্গারা এখানে খেতে না পেরে, পড়তে না পেরে, রাজনৈতিকভাবে শোষিত বঞ্চিত হয়ে এখানে আসছে। তাহলে দুই রকমের অভিগমন, বলতো কোনটা? আমি যদি একটা বলি যে একটা হচ্ছে পুশ ফ্যাক্টর আর একটা হচ্ছে পুল ফ্যাক্টর। পুশ মানে কি? ধাক্কা দেওয়া, মানে জোরপূর্বক অভিগমন, বলপূর্বক। আর একটা হচ্ছে আকর্ষণমূলক ধরো অভিগমন। বলতো রোহিঙ্গারা কোন ধরনের অভিগমন, আকর্ষণমূলক না জোরপূর্বক? বাধ্যতামূলক, জোরপূর্বক। আর বিদেশ গমন যেটা উচ্চশিক্ষার জন্য আকর্ষণমূলক। হ্যাঁ, তারপরে সময়ের হতে পারে,
ধরো কেউ হতে পারে যে জুম চাষ করে, যারা 2 বছর এক জায়গায় থাকে, ওখানে উর্বরতা কমে গেলে অন্য জায়গায় চলে যায়, একটা অভিগমন করে কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য। আর কেউ ধরো পার্মানেন্টলি, যেমন আমি এখানে আসছি, এখানে থাকছি তো থাকছি, সারা জীবন মনে হয় থাকবো। তাহলে এই যে তারা একটা সাময়িক অভিগমন আর একটা হচ্ছে স্থায়ী অভিগমন, অনেক ধরনের। এটা সহজ, বুঝতে পেরেছো এখন? অর্থনৈতিক কর্মকাণ্ড, এটা হচ্ছে অনেকবার উদাহরণ দিয়েছি। ধরো তোমার যেখানে আমরা এগ্রিকালচারাল কান্ট্রি আমাদের দেশকে বলে, কেন আমরা এখানে মাটি উর্বর, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা থাকি। আমাদের এখানে নদী আছে, নদীর ফিশিং কালচার নিয়ে আমরা থাকি, হ্যাঁ। তো এই অর্থনৈতিক কর্মকাণ্ড, আবার কোন কোন দেশে এটার সুযোগ নাই, যেমন আফগানিস্তানে ওদের নদী নালা নাই বললেই চলে। তো ওদের কিন্তু ওদের অর্থনীতিটা অন্য, ব্যবসা বা অন্যান্য কিছু। যেমন আবার সৌদি আরবে ওরা তেল নির্ভর, খনিজ সম্পদ নির্ভর, কারণ ওদের জানো যে এগ্রিকালচারের জন্য যে ওয়াটার লাগে সেটা ওদের ভাবে নাই। তোমরা ভিডিওতে আসো, আমার ক্লাস নিতে ডিস্টার্ব হচ্ছে। এরপরে আসি সাংস্কৃতিক পার্থক্য, সংস্কৃতিগত পার্থক্য। এটা বলেছি, ভাষাগত পার্থক্য অনেক বলেছি ভাষা নিয়ে। গ্রামীণ বসতি, নগর বসতি। গ্রামীণ বসতি কোনগুলো? গ্রামীণ বসতির বৈশিষ্ট্য কি? ঘরগুলো একটু কাঁচা দেখি, অনেক দূরে দূরে অবস্থান দেখি, হ্যাঁ, সম্প্রদায়ের মধ্যে একটা ভালো বন্ধন দেখি, কৃষি অর্থনীতি, কৃষিভিত্তিক অর্থনীতি গ্রামীণ বসতির অর্থনীতিগুলো। আবার নগর বসতিতে কি দেখবো? ঘরগুলো অনেক কনজাস্টেড, ওরা শিল্প নির্ভর অর্থনীতি, সবাই চাকরি বাকরি করে, হ্যাঁ, এটসেট্রা। এরপরে হচ্ছে ব্যবসা বাণিজ্য ও যোগাযোগ, হ্যাঁ। তো ব্যবসা বাণিজ্য যোগাযোগ, মানব ভূগোল পাঠের ক্ষেত্র, মানব ভূগোল পাঠের ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য যোগাযোগ। আর একটা হচ্ছে দূষণ ও দুর্যোগ। ব্যবসা বাণিজ্য যোগাযোগের ক্ষেত্রে এটা নিয়ে অনেক বলেছি, আর নাই বলি, সহজ জিনিস তো একটু করে যাই। দূষণ ও দুর্যোগ, এইখানে অনেক কিছু তোমরা জানো, তার মধ্যে শুধু সম্পর্ক আমি দেখাবো। সেটা হচ্ছে ধরো তুমি দূষণ ঘটালে বা আমরা দূষণ ঘটাচ্ছি অনেক বেশি, সেটা কিভাবে দুর্যোগের সাথে সম্পর্কিত। আচ্ছা, যেমন ধরো আমরা দূষণ ঘটাচ্ছি, দূষণ ঘটানোর কারণে আমাদের অনেক এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে, আমাদের ধরো কার্বন ডাইঅক্সাইড, অনেক ধরনের খারাপ গ্যাসের পরিমাণ বাড়ছে, যেগুলো কিনা তাপ গ্রহণ করে, তাপ ধরে রাখে। তাহলে সূর্য যখন তাপ দেয়, ওই দূষণে কি করছে, গ্যাসগুলো কি করছে, তাপকে ধরে রাখছে, অর্থাৎ পৃথিবীটাকে গরম করে দিচ্ছে। গরম করলে কি হয়, তোমাদের মনে হয় পড়িয়েছি কিনা আমি জানি না, যে কোনো গরম জিনিসের যে কোনো জায়গায় যদি সূর্যের তাপ বেশি পড়ে, মনে রাখবা সেখানে চাপটা কমে যায়, নিম্ন চাপ হয়। অর্থাৎ ওখানে বাতাসে তো সবসময় চাপ থাকে, চাপ কোথাও কম কোথাও বেশি, কম থাকলে বলে নিম্ন চাপ, বেশি থাকলে বলে উচ্চ চাপ। তাহলে তাপ বেশি হলে চাপটা নিম্ন হয়ে যায়, বেশি তাপ হলে চাপটা কমে যায়। অর্থাৎ এই যে আমরা দূষণ ঘটাচ্ছি, তাপটা বাড়িয়ে দিচ্ছি, চাপটা কমে যাচ্ছে। এখন চাপ কমলে কি হয়, তোমরা শুনেছো সাগরে নাকি নিম্নচাপ হয়েছে, ঘূর্ণিঝড় হবে, শুনেছো? জি ম্যাম। তাহলে এই নিম্নচাপের কারণে সাইক্লোন হচ্ছে, বুঝছি। তাহলে ঘূর্ণিঝড় যেহেতু ওয়ান কাইন্ড অফ ডিজাস্টার, দুর্যোগ, হ্যাঁ, তাহলে আমি আশা করি তোমাদেরকে এখানে একটু হিন্টস দিতে পারলাম কিভাবে দূষণের মাধ্যমে আমরা ঘূর্ণিঝড় ঘটাচ্ছি, অর্থাৎ নিম্নচাপ ঘটাচ্ছি। তো এরপরে আরো অনেক আছে, বন্যা, খরা, এটসেট্রা, অনেক কিছুই আছে। যেমন আরেকটা যদি বলি যে মাটি দূষণের কারণে, ধরো মাটিতে অনেক আমরা কীটনাশক এসে দিচ্ছি, মাটি দূষণ হচ্ছে, ওই দূষণের কারণে গাছপালা মরে যাচ্ছে, যে কীটনাশক এসেই অতিরিক্ত হয়ে যাচ্ছে, গাছপালা মরাতে গাছপালা মরুয়ায়ন হয়ে যাচ্ছে। তো যেখানে গাছপালা নাই সেখানে তো বৃষ্টি হবে না, তোমরা জানোই, অনেক পড়েছো, গাছপালা না হলে প্রশোধন কম হবে, বৃষ্টি কম হবে। আর যেখানে বৃষ্টি হবে না সেখানে তো খরা হবে, তো খরাও তো ওয়ান কাইন্ড অফ দুর্যোগ, ডিজাস্টার। তো রিলেশনটা একটু দেখা না। এরপরে বিষয়বস্তুতে আসি, সাংস্কৃতিক বিষয়বস্তু, অর্থনীতি ও সম্পদ, জনসংখ্যা ও বসতি, অঞ্চল, সমাজ, মানচিত্রাঙ্কন। এবার এগুলোতে কি কি খেয়াল করতে হবে? সাংস্কৃতিক বিষয়বস্তু অনেক বলতে বলতে গালে ফেনা নিয়ে আসছি, আর বলার দরকার নাই। অর্থনীতি ও সম্পদ বুঝতে পারবা। তারপরে জনসংখ্যা ও বসতি বলেছি, অঞ্চল নিয়ে বলেছি, সমাজ নিয়ে বলতে হবে না, মানচিত্র নিয়ে বলবো। সেটা হচ্ছে মানচিত্রাঙ্কনে কিভাবে কি করতে হয়। আমি গত ক্লাসে যে ক্লাসটা আমি বারবার তোমাদেরকে অনলাইনে দিচ্ছি সেখানেও বলেছি, এবং বিভিন্ন সময় মানচিত্র যখন হাতে কলমে করেছি তখন বলেছি, মানচিত্র অঙ্কনে কিছু জিনিস আমাদের খেয়াল করতে হয়।
সেটা হচ্ছে মানচিত্র, এই যে ভূগোলের বিষয়বস্তুর ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে মানচিত্রটা খুবই দরকার। অর্থাৎ এই যে যেমন ধরো যে রোহিঙ্গা, এটা কিন্তু একটা পলিটিক্সের ইস্যু, এটা একটা অর্থনীতির ইস্যু, কিন্তু তুমি যখন ইন্টারন্যাশনাল এটা সাবমিট করবা, কাউকে বুঝাতে যাবে, তখন তুমি একটা মানচিত্র এঁকে দিতে পারো যে বাংলাদেশের এই অঞ্চল জুড়ে রোহিঙ্গারা আছে, কালার করে দিলা ওই জায়গাটা, তাহলে ওই অর্থনীতিবিদকে বা ওয়ার্ল্ড ব্যাংক হয়তো একটা বিশ্ব ব্যাংক হয়তো একটা অনুদান দিবে, তো বিশ্ব ব্যাংকের বুঝতে সুবিধা হলো তোমার ওই মানচিত্রটা বুঝার কারণে। তাহলে দেখো ইস্যুটা অর্থনৈতিক, কিন্তু তোমার ভূগোলের বিষয়টা থাকাতে তোমার ভালো একটা কাজ হচ্ছে, দিচ্ছে অনেক। ইভেন দেখা যাচ্ছে যারা অর্থনীতির মানুষ তারাও কিনা বলছে যে কি যা হোক অর্থনৈতিক ভূগোলের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা একটা মানচিত্র দিকে দেখান যে কতটুকু অঞ্চল জুড়ে রোহিঙ্গারা আছে। তো একইভাবে পলিটিক্সও হয়তো বলছে যে কি এই এতটুকু জায়গা জুড়ে, কতটুকু জায়গা জুড়ে বাংলাদেশ, এই যেমন বাংলাদেশের মানচিত্র আঁকাবাঁকা, এটা তো একটা পলিটিক্সের বিষয়। এরপরও আমাদেরকে আঁকাবাঁকাটা বুঝিয়ে দিতে হচ্ছে। তাহলে মানচিত্র খুবই দরকার পরিকল্পনা নিতে, সঠিক উন্নয়নের জন্য, অর্থনৈতিক পরিকল্পনার জন্য, রাজনৈতিক পরিকল্পনার জন্য, নিজেদের ভেতরকার ডেভেলপমেন্টের জন্য অর্থনীতির। তো এখন মানচিত্র কিছু বিষয় দরকার, সেটা হচ্ছে আমি বলেছিলাম মানচিত্র ধরো তুমি একটা আকৃতি এঁকে বিদেশে পাঠালা, কিভাবে বুঝবে যে তুমি কি বুঝাচ্ছ এটা? তাহলে তোমাকে ওই ধরো তুমি বিদেশে একটা মানচিত্র আকৃতি পাঠালে, তোমার উপরে উপরে নিশ্চয়ই লিখতে হবে বাংলাদেশ, না হলে মানুষ কিভাবে বুঝবে এটা বাংলাদেশ না ইন্ডিয়া? বুঝতে পেরেছো? অর্থাৎ মানচিত্রের অপরিহার্য উপাদান হচ্ছে একটা কি শিরোনাম, অর্থাৎ বাংলাদেশটা লেখা। তারপরে রোহিঙ্গা, যে এই যে ডট ডট লাইন দিয়েছে, তুমি ফুট ফুট দিয়ে দেখিয়েছো এরা রোহিঙ্গা, হ্যাঁ ধরো ফুট ফুট দিয়ে বুঝাচ্ছ মানুষ, হয়তো একটা ফোঁটা দিয়ে 10,000 মানুষ বুঝাচ্ছ, এইভাবে করে করে ওখানে তুমি 100টা ফোঁটা দিয়ে তুমি হয়তো 100 গুণ 10 খাওয়া যত হয় তত বুঝাচ্ছ। তাহলে এই ফোঁটা মানে মানুষ, তোমাকে ওখানে অর্থাৎ সাংকেতিক চিহ্ন তোমাকে দিতে হবে, প্রতি ফোঁটা সমান এত লক্ষ মানুষ, এত হাজার মানুষ। তাহলে সাংকেতিক চিহ্ন দরকার, চারিদিকে একটা বাউন্ডারি দেওয়া লাগবে। অর্থাৎ মানচিত্রের অপরিহার্য উপাদান হচ্ছে তোমার শিরোনাম, বাউন্ডারি, সীমানা, এগুলো। তারপর আরেকটাকে একটু আগে স্কেল বললাম, স্কেল একটা ইয়ে। এখন মানচিত্র তুমি দিলা, কিন্তু আসলে কোনটা উত্তর দিক কোনটা দক্ষিণ দিক? ধরো রোহিঙ্গারা বাংলাদেশের সবচেয়ে নিচের দিকে আমরা জানি, এখন ওই মানুষটা নিচের দিকে তুমি উত্তর বোঝাতে পারো, তার মানে কি রোহিঙ্গারা উত্তর দিকে? রোহিঙ্গারা তো আসলে দক্ষিণ দিকে, নিচের দিকে দক্ষিণ দিকে আছে। তো দক্ষিণ দিকে যদি হয় তাহলে তাহলে তোমাকে একটা দিক দিতে হবে মানচিত্রে, তাহলে অ্যারো চিহ্ন দিয়ে আমাকে বোঝাতে হবে, অ্যারো চিহ্ন উপরের দিক দিয়ে উত্তর দিক লিখতে হবে। তাহলে মানচিত্রের কয়টা আমি দিক বললাম অপরিহার্য দিক? বলো, শিরোনাম, সাংকেতিক চিহ্ন, সীমানা, 3টা, তারপর বলো, তারপরে উত্তর দিক এবং স্কেল। স্কেল এরপর আমি শাখা বলি, মানব ভূগোলের শাখা, সমাজীয় বিজ্ঞানীয় ভূগোল, আশা করি সহজেই। এই সাংস্কৃতিক তো বলেছি, অর্থনৈতিক ধারণা দিয়েছি, নগর পরিকল্পনা ধারণা দিয়েছি। নগর যেহেতু বলেছি অনেক কনজাস্টেড, হ্যাঁ ওখানে অনেক মানুষের তারপরে কোথায় মলমূত্র ঠিক মতো ফেলবে, কোথায় ওয়াটার লগিং হবে না, অর্থাৎ জলাবদ্ধতা হবে না, কি করলে, এই পরিকল্পনার জন্য একটা বিষয় দরকার। তো আঞ্চলিক ভূগোল, পরিবেশগত ভূগোল, পরিবহন ভূগোল, ব্যবহারিক ভূগোল। পরে হলো ব্যবহারিক ভূগোল কোনটা? ওই যে মানচিত্র আঁকার মাধ্যমে যেটা। সমাজবিজ্ঞানীয় ভূগোল, এরপর হচ্ছে নৃতাত্ত্বিক ভূগোল। তো নৃতাত্ত্বিককে আমি নৃতাত্ত্বিক বলতে গিয়ে তোমাদের যে মানুষের উদাহরণ দিয়েছি, জাতির উদাহরণ দিয়েছি। হচ্ছে ঐতিহাসিক ভূগোল, রাজনৈতিক ভূগোল, নগর ভূগোল। তারপর হচ্ছে যে আমি দিয়েছিলাম প্রাকৃতিক ভূগোলের ধারণা, ক্ষেত্র, বিষয়বস্তু ও শাখাসমূহ ব্যাখ্যা করো। এটা হচ্ছে আমাদের লেসন 1। আমি লেসন 2 তে তোমাদেরকে একটু, এটা হচ্ছে আমাদের, আমি দিচ্ছি, তোমার এটার নাম কি কি মূল্যায়ন। আমি এখানে রেকর্ডিং এ দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা একটু করতে পারো, তো যেহেতু বন্ধ হয়ে যাবে। এই যে প্রয়োজনীয়তা, এটা আমার মনে হয় খুবই সহজ একটা জিনিস, একটু ডিটেল পড়লেই তোমাদের হয়ে যাবে। আমার একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আমি
আমি স্ক্রিনশটও তোমাদেরকে পাঠিয়ে দিব। ঠিক আছে ম্যাডাম, গ্রুপে দিন। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব। কোনো কারণে যদি অনলাইনে যে নাম কি রেকর্ডিং ফেলিওর হয়, যেন তোমরা সাথে কাজ করতে পারো। দেখাচ্ছি। আমার এখানে একটা সমস্যাও হয়েছে, আমার বাসায় অ্যাক্সিডেন্টের কথা আসতেছে। একজন অ্যাক্সিডেন্ট করেছে পাশের বাসায়। ম্যাডাম মারা গেছে নাকি ম্যাম? না না, যাবে ই করি তাহলে, যে এদিকে আবার তোমাদেরও ভ্যাকেশন, দুটাই কাজটাও দিলাম। হ্যাঁ, তো মূল্যায়নটা দেখাই। তোমরা এগুলো করে অবশ্যই আমাকে ওখানে অনলাইনে দিবা। আমি শেষ যেটা তোমাদের একটু বলবো সেটা হচ্ছে প্রধান রাজনৈতিক অঞ্চল। পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চল মানে কি? অঞ্চল একটু কি বলেছি, পুরো মহাদেশকে একটা অঞ্চল বলা যায়। পুরো মহাদেশকে, ওদের মাটি পানি একই হতে পারে। আচ্ছা, কয়টা পেয়েছি আমরা তাহলে? 7টা মহাদেশ পেয়েছি। এগুলো রাজনৈতিক অঞ্চল। একটা দেশ যদি আমরা বলি, একটা দেশে কি কি লাগে? এমনি কি আমরা দেশ হয়ে যায়? ভূখণ্ড লাগবে, জনসংখ্যা লাগবে, দেখি তো একটু। হ্যালো তানজিল আক্তার, খবর কি? পড়াশোনা কেমন চলে? আলহামদুলিল্লাহ, ভালো চলে। ঠিক আছে, তুমি ফেসবুকে নক দিও, মনে নেই কথা বলুন। তুমি আমার সাথে মনে হয় এটা শোনা ফেসবুকে, ওই যে আমিন বাজার স্কুল ওই থেকে পড়ছো না? আল্লাহ, ঠিক আছে ম্যাম। হ্যালো, বুঝছো যে হুন্ডা খুব সাবধান, তোমাদেরকে এত বলা হয় হুন্ডা আমাদের কালকেও এত একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এলাকায় একটা অ্যাক্সিডেন্ট করছে। তো যা হোক, ওরা ছোট বাচ্চা রেখে যাচ্ছে, তো আমার একটু খেয়াল করতে হবে। আমি তোমাদের একটু করে চলে যাই দেখে। জনসংখ্যা লাগবে, প্রাকৃতিক সম্পদ এই যে এতগুলো জনসংখ্যা খাবে কি? আমাদের মাটি সম্পদ, পানি সম্পদ এবং অন্যান্য সম্পদ আছে বিধে আমরা চলতে পারছি। সরকার অবশ্যই নিয়ন্ত্রণ ক্ষমতা, এই আন্তর্জাতিক স্বীকৃতি, ধরো আমরা বাংলাদেশ স্বাধীন করলাম, আন্তর্জাতিক স্বীকৃতি না পেলে কিন্তু বাংলাদেশ অন্য মানুষ যদি আমাদের শিক্ষা করে না নেই যে আমরা মানুষ, আমরা আমার দেশ, তাহলে তো তারা আমাদের সাথে লেনদেন করবে না, ব্যবসায়িকভাবে সাহায্য করবে না। হ্যাঁ, এইগুলোর জন্য আন্তর্জাতিক স্বীকৃতি দরকার। তো যা হোক, আমি তোমাদেরকে একটু দেখি এখানে যা করতে হবে। মহাদেশ পরিচিতি তোমাদেরকে এটা আমি তো বাড়ির কাজ হিসেবে দিয়ে দিয়েছি। এইখানে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে, আমার মূল কাজ হচ্ছে তোমাদের কি কাজ করতে হবে সেটা একটু দেখাই দিই। খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, অনেক বেশি, এই কারণে আমি এই জায়গাটা ছেড়ে যাচ্ছি না। এই যে দেখো, কাজ মহাদেশের তুলনামূলক বৈশিষ্ট্য, অর্থাৎ 7টা মহাদেশের তুলনামূলক বৈশিষ্ট্য। হ্যাঁ, তুলনা করতে হবে কি অনুযায়ী? যে দেখো 7টা মহাদেশ লিখেছি। মহাদেশ একটা হচ্ছে অবস্থান ভিত্তিক তুলনা, অর্থাৎ এশিয়ার অবস্থান কোথায়। আমি আরো সময় বুঝিতাম তোমাদেরকে, আমি ওই যে বুঝিয়েছি না, এত ডিগ্রি অক্ষাংশ, এত ডিগ্রি দ্রাঘিমাংশ, মনে আছে? না হলে তোমাদের ওই ইয়েটা সেন্ড করতে হবে, আমি কি যা যা বুঝিয়েছি যে ক্লাসটা। অবস্থান কত ডিগ্রিতে, কত ডিগ্রিতে অক্ষাংশ এটাতে। একইভাবে আফ্রিকা কত ডিগ্রি, উত্তর আমেরিকা কত ডিগ্রি। আরেকটা অবস্থান কি? একটা তো নিরপেক্ষ অবস্থান বললাম কত ডিগ্রি, আর একটা আপেক্ষিক, অর্থাৎ এশিয়া পৃথিবীর দক্ষিণে না উত্তরে, অস্ট্রেলিয়া কি এশিয়ার দক্ষিণে না উত্তরে, এইগুলো হচ্ছে আপেক্ষিক। হ্যাঁ, এরপর আয়তন, বইতে খুব ভালোভাবে লেখা আছে। এগুলো তো জ্ঞানমূলক কথাবার্তা, তাই না? এটা তো আমি না পড়ালেও তোমাদের তাহলে বই থেকে বের করতে হবে আয়তন। এবং এশিয়ার জনসংখ্যা কত, ওখানে আছে, সব সুন্দর করে লেখা আছে। এরপরে দেখো, আমি আরো ডট ডট দিয়েছি, একটা দুইটা অনেকগুলো 11টা কলাম বের করতে পেরেছি আমি। এখানে কিন্তু ধরছে না বিধায় আমি বলতে পারি না, জায়গা ধরছে না বিধায়। 11টা কলাম তোমরা মনে রাখবে, যেমন আয়তন, জনসংখ্যা, তারপরে কি আর কি ভূ প্রকৃতি এটসেট্রা এটসেট্রা, আরো অনেক আছে। আমি ওদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে, ওদিকে গেছে, তো একটু তোমাদের আবার। আচ্ছা, একইভাবে তোমার আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আটলান্টিক, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ। হ্যাঁ, গেল। একইভাবে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হলো তোমার নির্বাচিত দেশ পরিচিতি, অর্থাৎ যাদেরকে নিয়ে আমাদের বেশি করে চলতে হয়। হ্যাঁ, সেগুলো আমাদের এখানে সিলেবাসের অন্তর্ভুক্ত। একটা হচ্ছে ভারত, কোরিয়া, আরেকটা হলো তোমার এই যে জাপান, আরেকটা হলো তোমার সাউথ কোরিয়া, আরেকটা হলো তোমার, সরি সাউথ কোরিয়া তো বললাম, আরেকটা হলো যুক্তরাজ্য, আরেকটা হলো যুক্তরাজ্য। এরপরে কি
আমেরিকা। তো এটাতে একই কাজ করতে হবে আর ভিন্ন কিছু না। দেখো নির্বাচিত দেশসমূহের তুলনামূলক বৈশিষ্ট্য: দেশ ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ। অবস্থান নিরপেক্ষ অবস্থান, একই জিনিস। শুধু তুমি অ্যাসাইনমেন্ট যদি, কিন্তু কাউকে নকল করতে যেও না, কেউ অ্যাসাইনমেন্ট তুমি লিখতে যেও না, তোমার কিচ্ছু হবে না, তুমি মুখস্থ করলেও কাজ হবে না। তুমি বই থেকে বের করে করে যখন এগুলো বের করবা, তোমার ক্লিয়ার, তোমার ব্রেইন পুরোটা ক্যাচ করে ফেলবে। ওই খাতাতে তুমি বের করে নেবা। আয়তন, জনসংখ্যা একইভাবে 11টা। তোমরা হয়তো আরো বেশি বের করতে পারবে। তোমরা কি করবা, খাতাকে এভাবে ধরবে, ধরে এইভাবে লম্বা লম্বি করে লিখবা, তাহলে এই গেল। তো আমি তোমাদেরকে কত তারিখের জন্য 21 তারিখ পর্যন্ত পড়া দিয়েছি মনে হয়। কিন্তু আরেকটা বিষয়, ওখানে কয়টা মহাদেশ? 7টা মহাদেশ দিয়েছি। তার মধ্যে এখন নতুন করে কয়টা দেশ পেয়েছো? জাপান, অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ। এই নতুন করে বাংলাদেশ ছাড়া এই যে কয়টা দেখো, ভারত 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, বাংলাদেশ সহ 6টা, তার মানে বাংলাদেশ ছাড়া 5টা। তাহলে 7টা মহাদেশ। 7টা মানে কি? 7টা তো মহাদেশ না, একটা তো শিখবো না। আন্টার্কটিকা তো বেশি কিছু কোনো দেশ নাই, মূলত 6টা মহাদেশ শিখতে হবে। 6টা মহাদেশ। আর এখানে কয়টা দেশ? 5টা দেশ। টোটাল কয়টা? 11টা। অলরেডি 21 তারিখ পর্যন্ত পড়া দিয়েছি। এরপরে তোমরা ইংল্যান্ড শিখবা, এরপরে যুক্তরাষ্ট্র, এই যে সিরিয়ালে শিখলে হবে। ভারতে কি শিখবা? ওদের 29টা প্রদেশ আছে, অঙ্গরাজ্য। অঙ্গরাজ্যগুলো আমাদের জানতে হবে, যেহেতু আমাদের শাসন করে, আমাদের এটা খুবই দরকার, আমাদের সাথে অনেক লেনদেন আছে। দক্ষিণ কোরিয়াতে কয়েকটা দ্বীপ আছে, আমি তোমাদেরকে স্ক্রিনশট পাঠাবো, ওখানে যা যা আছে শিখতে হবে। হ্যাঁ, জাপানে কয়েকটা দ্বীপ আছে, এটা জানতে হবে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, এই। হ্যাঁ, তাহলে 21 তারিখের সাথে আরো 5টা দিন যোগ হবে, বুঝতে পেরেছো? আচ্ছা, সাথে বাংলাদেশ তো আছে, বাংলাদেশ তো আগেই করিয়ে ফেলেছি। তো ঠিক আছে, আমার এই প্রশ্নটা আমি দিলাম। এটা আমি নিশ্চয়ই, যেহেতু আমাদের টপিকটা শেষ হতে যাচ্ছে, আমি 3টা কাজ করব ইনশাল্লাহ। যদি সাকসেসফুল হয় ইনশাল্লাহ দিব, আপলোড করব। তার উপরে হোক না হোক তোমাদেরকে স্ক্রিনশট দিব। সবচেয়ে বড় কথা হচ্ছে স্ক্রিনশটের চেয়েও আমি ওই যে টিচার্স গভর্নমেন্টই আছে না, ওই যে টিচার গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা আছে শিক্ষক বাতায়ন, ওইখানে দিয়ে দিব, আমি লিংক পাঠিয়ে দিব। তোমাদের আর স্ক্রিনশটও লাগবে না, একেবারে লাইভ জিনিস পেয়ে যাবা। বুঝতে পেরেছো? তাহলে একটা হচ্ছে অনলাইনে দিব, আপলোড ভিডিও দিব, আর একটা হচ্ছে তোমার শিক্ষক বাতায়নের এটা দিয়ে দিব, ওই যে লিখিত প্রেজেন্টেশন লাগবে। তাহলে যাই, ওরা খুব চলে যাচ্ছে। তোমাদের মতো বয়স, বুঝছো, বাচ্চা খুব ডিস্টার্ব করে। এই যে অ্যাক্সিডেন্ট হলো, খুব খেয়াল করবা, বুঝছো? তো ঠিক আছে, তোমাদেরকে যে মাদক টাদক বলি, এইসব থেকে একেবারে পুরো মাদক বলে কথা নাই, ইয়েও তো এক প্রকার নেশা, মোবাইল। হ্যাঁ, তো ঠিক আছে, তাইলে আমি রাখি। ভালো থেকো সবাই। হ্যাঁ, আমি একটু গ্যালারিতে। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি এখন কাজ বুঝে পেয়েছো? জি ম্যাম। বুঝে পেয়েছো? তাহলে সবাই ভালো থেকো। আমার তো স্যাড নিউজটার জন্য আর বেশি তোমাদের সাথে হাসি খুশি করতে পারছি না। আল্লাহ হাফেজ।